রেসেলমিনিয়াতে আমরা পল হেমেন স্যাথ রোলিন্সের যে সিন দেখেছি, তারপর র আফটার রেসেলমিনিয়াতে যেভাবে স্যাথ রোলিন্স রোমান রিন্স এবং সিএম পাঙ্ককে মেরেছে, সেখান থেকে কিন্তু আমাদের সবার রিয়েলাইজ হয়ে গিয়েছিল এদের একটা ট্যাগ টিম ম্যাচ হবে। প্রথমে ভেবেছিলাম এটা ব্যাকল্যাশে হবে, কিন্তু পরে গিয়ে আমরা বুঝতে পেরেছি রোমান রিন্স তো অনেক দেরি করে রিটার্ন করবে এবং ডেভ মেন্ডেসর এটার উপর কমেন্ট করেছে এবং এখন কিন্তু সে অনেক রিলায়েবল একটা সোর্স, আপনারা এখন তার উপর ডাউট করতে পারবেন না। সে বলতেছে ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশে এই ম্যাচটা হোল্ডে রেখেছে যেন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে সেভ করতে পারে। হয়তো রোমান রিন্স সিএম পাঙ্ক মানি ইন দ্য ব্যাংকে কম্পিট করবে ট্যাগ টিম পার্টনার হিসেবে, অথবা সামার স্ল্যামে কম্পিট করবে। এখানে দেখেন একটা জিনিস ক্লিয়ার, ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যানে রেখেছে রোমান রিন্স এন্ড সিএম পাঙ্ক ভার্সেস স্যাথ রোলিন্স এন্ড ব্রন ব্রেকারের ম্যাচটাকে। আমার মনে হয় হয়তো মানি ইন দ্য ব্যাংকে রোমান রিন্স কম্পিট করবে এবং সামার স্ল্যামে যদি নিয়ে যায় সেখানে আরো বড় কিছু হতে পারে এবং এটা লিড করবে রোমান রিন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটাকে। এবং আপনাদের এটাও বলে দেয় রোমান রিন্স জুনে রিটার্ন করবে, মানে জুনের ফার্স্ট উইকে। আর আপনাদের এই ম্যাচের উপর যদি হয় কেমন টেক থাকবে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দিব, চলুন শুরু করা যাক। প্রথমে এমন একটা জিনিস আপনাদের বলবো যেটা আমার একদমই পছন্দ না, আর সেই জিনিসটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের ইনজুরি হওয়া। আর এই রিজনের জন্য কিন্তু তারা শোতে কম্পিট করতে পারে না। এখন কারা কারা ইনজুরিতে আছে, কারা কারা শোতে আসতে পারতেছে না, সেটার একটা লিস্ট আপনাদের দেখাই। প্রথমে কেভিন ওয়েন্স আছে, তার নেক ইনজুরি হয়েছে। তারপর রে মিস্টেরিও টর্ন অ্যাডাপ্টার মাসেল, হয়তো এটা পায়ের কোনো কিছু। তারপর টামাটোঙ্গা টোঙ্গালোয়া, তারপর ব্রনসন রিড এবং আই থিঙ্ক সে খুব তাড়াতাড়ি রিটার্ন করবে। তারপর ইলিয়া ড্রাগনো, অ্যাপোলো ক্রুজ, আমি তো অ্যাপোলো ক্রুজের কথা ভুলেই গিয়েছিলাম। তারপর বিয়াঙ্কা ব্লেয়ার, আসকা এবং বিগি। আর দেখেন এতগুলো সুপারস্টার তারা ইনজুরিতে আছে, তারা শোতে ইনজুরির কারণে কম্পিট করতে পারতেছে না। আর এখানে যে ইনজুরি লিস্টে আছে এখানে কোন সুপারস্টার তাড়াতাড়ি রিটার্ন করবে বা আপনারা তাড়াতাড়ি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর র্যান্ডি অর্টনের বিষয়ে বলবো। আর র্যান্ডি অর্টনের থিম সঙ্গে কিন্তু সবাই মজা নেয় বা তারা গান গায়। আর এটা কখন থেকে শুরু হয়েছে, যখন ফ্রান্স এসে এন্ট্রেন্স করেছিল তারপর থেকে সবাই তার এন্ট্রেন্সে গান গাওয়া শুরু করে দিয়েছে। এবং র্যান্ডি অর্টন একটা ইন্টারভিউতে বলে যে আমার যে থিম সং সেটা আমরা চেঞ্জ করতে চেয়েছিলাম। আর আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন, র্যান্ডি অর্টন রিটার্ন করার আগে থেকে আমি কিন্তু আপনাদের বলেছিলাম র্যান্ডি অর্টন তার থিম সংটা চেঞ্জ করবে, মানে এমনটা আপডেট ওই সময় এসেছিল। কিন্তু র্যান্ডি অর্টন বলে যে এখন আমরা যেভাবে দেখেছি বা যেভাবে দেখতেছি ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালরা মিলে আমার থিম সঙ্গে ক্রাউডরা গান গাচ্ছে এবং ক্রাউডরা আমার মিউজিকটাকে অনেক বেশি এনজয় করে, তাই আমরা এখন আর আমাদের থিম সং বা আমার থিম সংটা চেঞ্জ করব না, আমি এই থিম সং নিয়েই কাজ করব। আর একটা সময় কিন্তু র্যান্ডি অর্টন বলেছিল যে এত বছর লেগেছে আমার গানটা গাওয়ার জন্য, মানে ফ্যানরা কিন্তু অনেক বছর পর র্যান্ডি অর্টনের থিম সংটা ধরতে পেরেছে। আর সে ক্লিয়ার করেছে এখন সে তার থিম সং চেঞ্জ করবে না, কিন্তু সামনে গিয়ে হয়তো আপনারা র্যান্ডি অর্টনের থিম সং চেঞ্জ হতে দেখতে পারবেন যখন সে হিল টার্ন করবে। আর এই থিম সং এর বিষয়ে আপনারা কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের হয়তো কিছুদিন আগে বলেছিলাম লোগান পল স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে অফার করেছিল এবং সে $1 মিলিয়ন দেবে যেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন প্রাইমের বোতল নিয়ে আসে এবং সে বিয়ারের বোতলে প্রাইমের বোতলের যে ড্রিঙ্কস সেটা খায়। এবং স্টোন কোল্ড পাবলিকলি এসে বলেছিল লোগান পল যেভাবে আমাকে পাবলিকলি বলেছে, মানে অফারটা করেছিল, আমি ডিরেক্টলি না করে দিয়েছি। আর এটারও অ্যান্সার পাবলিকলি লোগান পল দিয়েছে এবং সে একদম স্টোন কোলের কাছে সরি বলতেছে। আপনারা যারা লোগান পলকে ইউটিউবে ফলো করেন, লোগান পলের ব্লগ এসেছিল, সেখানে সেই স্টোন কোলের পোস্টারের উপর মানে ছবির উপর সামনে গিয়ে বলতেছে স্টোন কোল আমি সরি, এবং সে ব্যাখ্যা করে বলে আমি একটু ড্রিঙ্কস করেছিলাম এর জন্য তোমাকে পাবলিকলি বলেছি। আর সে যে সরি বলেছে এটা আমার কাছে ভালো লেগেছে। এমনিতে সে কাউকে সরি বলে না, সে নিজের মতো থাকে। স্টোন কোল স্টিভ অস্টিনকে লেজেন্ড হিসাবে সে হয়তো সম্মানটা দিয়েছে। এরপর ক্যারিয়ান ক্রসের বিষয়ে বলবো। আর আপনাদের তো বলেছিলাম ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউ ইউজ করতেছে না, কিন্তু সে অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ আছে এবং ফ্যানদের সাথে সে কমিউনিকেশন করতে পারতেছে এবং সে ফ্যানদের অ্যাট্রাক্ট করতে পারতেছে। এবং রিপোর্ট জানিয়ে গিয়েছে ডাব্লিউডাব্লিউ যে টি শার্ট বা শপ সেখানে টপ 3rd সেলিং টি শার্টে ক্যারিয়ান ক্রসের নামটা এসেছে। এবং শুধু এখানে না, সে জন সিনা এবং র্যান্ডি অর্টনকে পিছনে ফেলে আগে এসেছে। এক কথায় লোকেরা তাকে সাপোর্ট দিচ্ছে। আমি তো মনে করি ক্যারিয়ান ক্রসের
ক্রসের মধ্যে সবই আছে, তার প্রোমো, তার রেসলিং, তার ফিজিক, শুধু জাস্ট ডাব্লিউডাব্লিউ তাকে ভালো একটা স্টোরি দিবে এবং পুশ করবে। আর আপনারা কি মনে করেন ক্যারিয়ান ক্রসকে কি পুশ করা উচিত, হ্যাঁ বা না কমেন্ট করে জানাবেন। এরপর র্যান্ডি অর্টনের বিষয়ে বলবো এবং ইন্টারভিউতে সে আরো একটা জিনিসের উপর কমেন্ট করেছে, সেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিকলি র্যান্ডি অর্টন কি বলেছে, পুরোটা লেখা আছে এইখানে। র্যান্ডি অর্টন বলতেছে, আমি এবং কোডি রিং এর মধ্যে যদি আসি একদম সবকিছু ভেঙে ফেলতে পারবো এবং আমরা দুজন একদম ইকুয়াল। সে বলতেছে আমরা অনেক কিছু করেছি রোমানের এগেনস্টে, এছাড়া হচ্ছে সিনা ব্রকের ফিউডের কথাও বলেছে এবং বলে লাস্টে গিয়ে আমরা সবকিছু ফেস করেছি, সবাইকে ফেস করেছি, কিন্তু আমরা যদি একজন আরেকজনকে ফেস করি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। আর তার ইন্টারভিউ যদি আপনারা দেখে থাকেন সেখানে কিন্তু সে অনেক বেশি এক্সাইটেড ছিল কোডি রোডসের সাথে ফিউড করার জন্য। হয়তো সামনে গিয়ে তাদের একটা ফিউড হবে। পার্সোনালি আমি দেখতে চাই র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের ফিউড। আপনারা দেখতে চান কিনা হ্যাঁ বা না কমেন্ট করে জানাবেন। এরপর ফিন বেলারের বিষয় বলবো। আর ফিন বেলার কি খুব তাড়াতাড়ি বেবি ফেস হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কি তার ফেস টার্ন হবে? এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। এবং ফিন বেলারকে আপনারা খুব তাড়াতাড়ি ফেস টার্ন করতে দেখবেন। ইভেন আপনারা যদি টেলিভিশনে দেখেন তার কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছে ফেস টার্নের। আর আমরা প্রত্যেকটা সপ্তাহে জাজমেন্টের মধ্যে লিফট দেখতে পাচ্ছি এবং ডমিনিক মিস্টেরিও তাকে ইউজ করে চ্যাম্পিয়ন হয়েছে এবং সে মনে করে সে টপে আছে, কিন্তু ফিন বেলার এটার প্রেশারটা নিচ্ছে এবং খুব তাড়াতাড়ি ডমিনিক মিস্টেরিও ফিন বেলারের উপর টার্ন করবে এবং সেখানে ফিন বেলারের ফেস টার্ন হবে। আর এই ফেস টার্নটা কখন হবে? যখন লিভ মর্গান আবার টেলিভিশনে আসবে, তখন তাদের স্টোরিটা আবার ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করবে। এবং যদি একবার ফিন বেলার আলাদা হয়ে যায় আপনারা আবার প্রিন্স ফিন বেলারকে দেখতে পারবেন। আমি পার্সোনালি চাই ফিন বেলারকে আলাদাভাবে পুশ করা হোক। তাকে ডাব্লিউডাব্লিউ অনেক ম্যাচ হারিয়েছে এবং সে খুব ভালো একটা সুপারস্টার। একটা সময় কিন্তু ভেন্স ম্যাকম্যান যখন বুকিং করতো রোমান রেন্সকে হারিয়ে সে চ্যাম্পিয়ন হয়েছিল। আর এখন দেখেন সেই দিনটা নেই, ট্রিপল এইচ তাকে জবার হিসাবে বুক করে। আপনারা ফিন বেলারের উপর কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ব্যাকল্যাশ 2025 সালের বিষয় বলবো এবং সেটার টিকিট কেমন সেল হচ্ছে চলুন দেখে নিই। আর ব্যাকল্যাশ হতে আর 2 দিন বাকি, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখের রাতে আপনারা এই শোটা দেখতে পারবেন। আর যদি টিকিটের কথা বলি, ডাব্লিউডাব্লিউ অলরেডি 15,967 টিকিট বিক্রি করেছে। অলমোস্ট বলতে পারেন 16,000 টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর টোটাল যে সেট আপ ক্যাপাসিটি সেটা হচ্ছে 16,951টি এবং টিকিট অ্যাভেলেবেল আছে 984টি। আর 2 দিন বাকি, খুব ইজিলি ডাব্লিউডাব্লিউ এই টিকিট বিক্রি করে ফেলতে পারবে এবং ডাব্লিউডাব্লিউ 5 দিনের মধ্যে 670টি টিকিট বিক্রি করেছে। আমি মনে করি ডেফিনেটলি ব্যাকল্যাশ সোল্ড আউট হবে। আর এখানে মেইন ইভেন্ট করবে র্যান্ডি অর্টন এবং জন সিনা। আমি পার্সোনালি এদের ম্যাচটার জন্য এক্সাইটেড এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন হয়তো আপনারা রেসলিং রিলেটেড অনেক ইনফরমেশন পেয়েছেন। যদি আপনারা ইনফরমেশন পেয়ে হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।